আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অর্থনীতি ক্লাসে। আমরা যে দৈনন্দিন বিভিন্ন দ্রব্য সেবা ভোগ করি সেটা আদৌ আমাদের কি পরিমাণ অভাব পূরণ করে সেটাকে আমরা কোনোভাবে পরিমাপ করতে পারি? আর যদি সেটা পরিমাপ করতে পারি তাহলে সেটা কি আমাদের অনেক বেশি উপকারে আসবে? কোনো দ্রব্য বা সেবা ভোগ করে আমি যে পরিমাণ তৃপ্তি লাভ করছি আরেকজনও কি সেই পরিমাণ তৃপ্তি লাভ করছে? যদি না করে থাকে তাহলে কেন, বা কিভাবে আমরা কোনো একটা দ্রব্য বা সেবার থেকে প্রাপ্ত তৃপ্তিটা বৃদ্ধি করতে পারি? এই সব কিছু জানার জন্য আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানা প্রয়োজন, সেটা হচ্ছে উপযোগ বা ইউটিলিটি। একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়টি থেকে আজকে আমরা জানব উপযোগের ধারণা ও শ্রেণীবিভাগ এবং উপযোগের পরিমাপ সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমরা উপযোগ বা ইউটিলিটি সম্পর্কে একটা সাধারণ ধারণা, তার সংজ্ঞা, তার ইতিহাসগুলো সম্পর্কে জেনে নিই। অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। তার মানে আমরা যে এই বিভিন্ন দ্রব্য সেবা ভোগ করি তা অবশ্যই আমাদের কোনো না কোনো অভাব মেটায়। দ্রব্য বা সেবার সেই ক্ষমতাটাকেই আসলে উপযোগ বলা হয়। এবং আমরা যা কিছু ভোগ করি তার সবগুলোরই কিছু না কিছু উপযোগ আছে। আমার কাছে আছে, আপনার কাছে আছে, আবার আরেকজনের কাছে কোনো বিশেষ দ্রব্য বা সেবা কোনো উপযোগ নাও থাকতে পারে। যেমন দেখা যেতে পারে যে আমি গিটার বাজাতে পারি, তাহলে আমার কাছে গিটারের উপযোগ অনেক বেশি, গিটার আমার অনেক অভাব পূরণ করবে। কিন্তু যে গিটার চেনেই না তার জন্য কিন্তু গিটার কোনো অভাবই পূরণ করছে না, তার জন্য গিটার কোনো উপকারেই আসছে না। তো দেখা যাচ্ছে যে উপযোগটা আসলে দ্রব্য বা সেবার সেই বিশেষ ক্ষমতা যেটা আমাদের বিভিন্ন অভাব পূরণ করে থাকে। তো উপযোগটাকে বিশ্লেষণ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জন অবদান রেখে চলেছেন। পশ্চিমা বুদ্ধিবাদী চিন্তাধারায় প্রায় 300 বছর পূর্বে 1700 সালে উপযোগ ধারণার সূচনা হয়। মেধাবী সুইস গণিতবিদ ড্যানিয়েল বার্নৌলি 1738 সালে এবং ইংরেজি দার্শনিক জেরেমি বেনথাম তারা উপযোগের ধারণার সূচনা করেন। অর্থনীতিবিদ গোসেন, জেভেন্স, ওয়ালরাস এবং মার্শাল আর পরবর্তীকালে এজওয়ার্থ, পেরেটো, হিক্স, অ্যালেন, পি.এ. স্যামুয়েলসন তারা উপযোগ বিশ্লেষণে অনেক বেশি অবদান রাখেন। এবং আজকের ক্লাসে আমরা উপযোগ সম্পর্কে যা যা কিছু জানবো তার সবই হচ্ছে এই বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদদের অবদানের মাধ্যমেই হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চাল, গম, খাদ্যবস্তু, অর্থ, বস্ত্র, ঘরবাড়ি, বইপত্র, কলম মানুষের বিভিন্ন অভাব মিটিয়ে থাকে। একই সাথে আমাদের দ্রব্যের পাশাপাশি বিভিন্ন সেবারও প্রয়োজন হয়, যেমন শিক্ষক, ডাক্তার, উকিল, গায়ক, তাদের সেবা মানুষের অভাব পূরণ করে। তাই এসব দ্রব্য ও সেবার উপযোগ রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উপযোগ বা ইউটিলিটির ধারণাটা আসলে কিরকম। এবারে আমরা দেখি উপযোগের শ্রেণী বিভাগ, অর্থাৎ এই যে বিভিন্ন দ্রব্য সেবা আমাদের অভাব পূরণ করছে সেটা কিভাবে করছে বা কোন উপায়ে সেটার অভাব পূরণের ক্ষমতাটাকে তৈরি করা হচ্ছে বা বৃদ্ধি করা হচ্ছে, সেটার উপর ভিত্তি করে আমরা উপযোগকে বিভিন্ন শ্রেণী বিভাগে বিভক্ত করেছি। মানুষ প্রধানত প্রকৃতি প্রদত্ত পদার্থের রূপ, স্থান, সময়, সেবা, মালিকানার পরিবর্তন ঘটিয়ে উপযোগ সৃষ্টি করে এবং সৃষ্টি করার পাশাপাশি উপযোগটা বৃদ্ধিও করে। প্রথমত আসে রূপগত উপযোগ। রূপ মানে কি? আকার আকৃতি। প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর রূপ বা আকার পরিবর্তন করার মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি করা হয় সেটাই হচ্ছে রূপগত উপযোগ। যেমন বনের গাছ থেকে কাঠ, কাঠ থেকে বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র, চেয়ার, টেবিল, খাট ইত্যাদি তৈরি করা। আবার তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় ইত্যাদি তৈরি করা, এগুলো হচ্ছে রূপগত উপযোগ। তার মানে এই যে বনে কোনো একটা গাছ আছে সেটা আমাদের অভাব পূরণ করছে, অবশ্যই করছে, কিন্তু সেই গাছটা যখন আমরা কেটে নিয়ে আসলাম, সেটা থেকে কাঠ তৈরি করলাম, তখন সেটা আমাদের আরেক ধরনের অভাব মেটাচ্ছে। তার মানে এটার একটা উপযোগ বৃদ্ধি পেয়েছে বা নতুন একটা উপযোগ সৃষ্টি হয়েছে। একইভাবে সেই কাঠটার আকার আকৃতি পরিবর্তন করে আমরা বিভিন্ন আসবাবপত্র যখন তৈরি করছি তখন সেটা আমাদের আরেক ধরনের অভাব পূরণ করছে, ফলে নতুন আরেক ধরনের উপযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। একইভাবে তুলা আমাদের এক ধরনের অভাব পূরণ করে, সেটার আকার আকৃতি পরিবর্তন ঘটিয়ে আমরা আনলাম সুতা।
সুতা আমাদের অন্য আরেক ধরনের অভাব পূরণ করে। আবার সুতা থেকে যখন কাপড় তৈরি হলো, সেটাও তার একটা রূপগত পরিবর্তন, তার মাধ্যমে নতুন আরেক ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে। তো এইভাবে প্রকৃতি প্রদত্ত বস্তুগুলোকে যখন আমরা আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে নতুন কাজে লাগাচ্ছি, নতুন নতুন অভাব পূরণের ক্ষেত্রে ব্যবহার করছি, তখন সেটাকে বলা হচ্ছে রূপগত উপযোগ। এরপরে আসে স্থানগত উপযোগ। এক স্থানের দ্রব্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যদি উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা হয়, তখন তাকে স্থানগত উপযোগ বলে। যেমন গ্রামাঞ্চলের শাকসবজি শহরে এনে এর উপযোগ বৃদ্ধি করা। গ্রামাঞ্চলে যেহেতু তাজা শাকসবজি অনেক বেশি থাকে, কাজেই সেইখানে এই তাজা শাকসবজি আসলে মানুষের অনেক বেশি অভাব পূরণ করছে না। দেখা যায় যে প্রায় সবারই বাড়ির আঙিনাতে তাজা শাকসবজি উৎপাদন হচ্ছে, কাজেই সেইটা গ্রামের মানুষের যে পরিমাণ অভাব পূরণ করছে তার চেয়ে অনেক বেশি অভাব পূরণ করবে যদি সেই শাকসবজিটা শহরে নিয়ে আসা হয়। তাহলে শহরের মানুষ যেহেতু খুব বেশি তাজা শাকসবজি পায় না, কাজে ওই দ্রব্যগুলোর অভাব পূরণের ক্ষমতা অনেক বেড়ে যাবে যদি এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে সেগুলোকে নিয়ে আসা হয়। অর্থাৎ এখানে উপযোগ নতুন সৃষ্টি না হলেও উপযোগটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। তৃতীয়ত আসে সময় ও কালগত উপযোগ। কোন একটা দ্রব্য উৎপাদনের পর কিছুকাল মজুদ রাখলে উপযোগ বৃদ্ধি পায়, এর ফলে দ্রব্যের মূল্যও বৃদ্ধি পায়। যেমন ধান, আলু, ডাল, রসুন, পেঁয়াজ এর ফসল ওঠার পরে মৌসুম শেষে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। তার মানে আমরা বলতে চাচ্ছি যে বিভিন্ন দ্রব্য সেবা আমরা যখন উৎপাদন করছি তখনই সেটার একটা উপযোগ আছে, কিন্তু আমরা যদি কিছুকাল মজুদ করে রাখি এবং তারপর দেখি যে সেটা আসলে মানুষের অভাবটা আরো বেশি পূরণ করছে, তখন নতুন এক ধরনের উপযোগ সৃষ্টি হলো বা উপযোগটা বৃদ্ধি হলো, এটাকেই বলা হচ্ছে সময় ও কালগত উপযোগ। যেমন এই যে মৌসুমের বিভিন্ন ফসল আমরা যখন মৌসুমে পাচ্ছি তখন সেটার এক ধরনের অভাব পূরণ হচ্ছে, আর যখন সেটা মজুদ করে রাখা হচ্ছে এবং মৌসুম শেষে বিক্রি করা হচ্ছে তখন কিন্তু সেটা আমাদের আরো অনেক বেশি অভাব পূরণ করছে, কারণ দেখা যাচ্ছে যে তখন ওই সকল ফসল কিন্তু আর বাজারে পাওয়া যাচ্ছে না। একইভাবে আমরা বলতে পারি যে কেউ যদি গ্রীষ্মকালে সোয়েটার তৈরি করে তাহলে কিন্তু সেটা গ্রীষ্মকালে ওই দ্রব্যটার কোনো উপযোগী থাকে না, অথচ সেটা যখন মজুদ করে রাখা হলো এবং শীতকাল আসলো তখন সেটা মানুষের অনেক বেশি অভাব পূরণ করতে পারছে। ফলে এখানে দেখা যাচ্ছে যে সময় ও কালগত একটা উপযোগ সৃষ্টি হচ্ছে ওই সোয়েটারের। চতুর্থত আসে সেবাগত উপযোগ। মানুষের শ্রম ও সেবামূলক কাজের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলা হয়। অর্থাৎ এখানে আমরা কোনো দ্রব্য দেখছি না, কোনো ম্যাটেরিয়াল হাতে ধরে বা চোখে দেখে এরকম কোনো বস্তুর মাধ্যমে যখন আমরা অভাব পূরণ করছি সেগুলো দ্রব্য, কিন্তু তার বাইরে বিভিন্ন সেবার আমাদের প্রয়োজন হয়, যেমন শিক্ষকের শিক্ষকতা, ডাক্তারি সেবা, ডাক্তারের সেবা, নার্সের সেবা, ব্যাংকের কর্মকর্তার সেবা ইত্যাদি বিভিন্ন সেবা যখন আমরা পাচ্ছি এবং সেটা দিয়ে যখন আমাদের অভাব পূরণ হচ্ছে তখনই সেটা সেবাগত উপযোগ। যেমন শিক্ষক, ডাক্তার, উকিল, নার্স, গায়ক প্রভৃতি সেবাগত উপযোগের উদাহরণ। এরপরে আসে সত্ত্বগত উপযোগ। কোনো এক ব্যক্তির নিকট কোনো পণ্যের উপযোগ কম কিন্তু অন্যের নিকট উপযোগ বেশি হতে পারে, এক্ষেত্রে পণ্যের মালিকানা বা সত্ত্ব হস্তান্তর হলে উপযোগ বৃদ্ধি পায়। এখন যেমন আমরা বলেছিলাম কিছুক্ষণ আগেই যে একটা গিটার যদি আমি বাজাতে পারি তাহলে সেটার উপযোগ আমার কাছে অনেক বেশি, কিন্তু আরেকজন যদি না বাজাতে পারে তাহলে সেটা কিন্তু তার কাছে উপযোগটা নেই বললেই চলে। তো যে গিটার বাজাতে পারে না সে যদি সেই গিটারটা, যে গিটার বাজাতে পারে, যেমন আমি, আমার কাছে যদি গিটারটা বিক্রি করে দেয় বা আমার কাছে যদি মালিকানাটা হস্তান্তর করে দেয় তাহলে কিন্তু ওই গিটারের অভাব পূরণের ক্ষমতাটা অনেকখানি বেড়ে যায়, অর্থাৎ ওই গিটারের এক ধরনের নতুন উপযোগ সৃষ্টি হয়। একইভাবে একটা জমি যদি কারো মালিকানায় থাকে যে ওই জমিটা আসলে তেমন ভালো মতো চাষ করতে পারে না বা বুঝতে পারছে না সেই জমিটা কিভাবে সবচেয়ে ভালোভাবে সে ইউটিলাইজ করতে পারে, সেই জমিটা যখন সে মালিকানা হস্তান্তর করে কোনো কৃষকের কাছে দিল, যে বুঝতে পারছে যে এই জমিটার উর্বরতা কেমন এবং সেখানে কোন ফসল উৎপাদন করলে বেশি লাভ হবে, তখন দেখা গেল ওই জমিটা কিন্তু অনেক বেশি প্রতিদান দিতে পারছে, অনেক বেশি অভাব পূরণ করতে পারছে। আগে কিন্তু সেটা কোনো অভাব পূরণের জন্য সক্ষম ছিল না। ফলে দেখা যাচ্ছে যে এই যে ওই জমিটা বা ওই গিটারটার মালিকানা পরিবর্তনের ফলে নতুন উপযোগ বৃদ্ধি পেয়েছে,
তখন সেটা হয়ে যায় সত্যগত উপযোগ। সবশেষে আসে জ্ঞানগত উপযোগ। অনেক পণ্য দ্রব্য রয়েছে যেগুলোর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়, যেমন বইপত্র, রেডিও, টেলিভিশন, খবরের কাগজ। এর মাধ্যমে জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের জ্ঞানের চাহিদা, জ্ঞানের অভাবটা পূরণ করে যেসব দ্রব্য বা যে দ্রব্য ব্যবহার করে আমরা জ্ঞানের অভাব পূরণ করি, সেই দ্রব্যের উপযোগগুলো হচ্ছে জ্ঞানগত উপযোগ। এখন আমরা টেলিভিশন তো জ্ঞানগতর পাশাপাশি বিভিন্ন বিনোদনের জন্য বা অন্য বিভিন্ন কারণেই ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমরা সেটা শুধুমাত্র জ্ঞানের জন্য ব্যবহার করব, তখন ওই দ্রব্যটা আমাদের জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। বা যে কোনো সেবাও হতে পারে, সেক্ষেত্রে ওই দ্রব্য বা সেবা জ্ঞানগত উপযোগটা সৃষ্টি করছে। এবারে আমরা জানবো এই যে আমাদের বিভিন্ন ধরনের অভাব পূরণ করছে এই দ্রব্য সেবাগুলো, সেই অভাব পূরণটা বা সেই উপযোগটা কি আমরা কোনোভাবে পরিমাপ করতে পারি? আমরা বলতে পারি যে গিটারের উপযোগ আমার জন্য কত, বা এই বইটির উপযোগ আমার জন্য কত? আমরা এখন সেটাই দেখব। উপযোগের ধারণা কিভাবে পরিমাপ করা যায়, এই ব্যাপারে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। এক্ষেত্রে দুই ধরনের পরিমাপ আমরা দেখতে পাই। প্রথমত সংখ্যাবাচক পরিমাপ বা কার্ডিনাল মেজারমেন্ট বা কার্ডিনাল অ্যাপ্রোচ যেটাকে বলে, আর পর্যায়বাচক পরিমাপ বা অর্ডিনাল মেজারমেন্ট। তো আমরা এই দুই ধরনের পরিমাপ সম্পর্কে এবার একটু জেনে নিই। প্রথমে আসে সংখ্যাবাচক পরিমাপ। তো এটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমরা উপযোগটা আসলে নির্ধারণ করি কোনো একটা দ্রব্য কতটুকু, কি পরিমাণ, কত সংখ্যায় আমাদের অভাব পূরণ করছে সেটার ভিত্তিতে। উপযোগ তত্ত্বের প্রাথমিক সময়ের প্রবক্তারা হলেন গসেন, জেভান্স, ওয়ালরাস এবং পরবর্তীতে অধ্যাপক আলফ্রেড মার্শাল। এই ধারণার অনেক পরিবর্তন, উন্নয়ন তিনি সাধন করেছেন। তাদের মতে কোনো দ্রব্যের উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ করা সম্ভব, এবং সংখ্যা দ্বারা পরিমাপটাকে আমরা বলতে পারি কার্ডিনাল অ্যাপ্রোচ বা কার্ডিনালি পরিমাপ করা। তো প্রথমেই আসে সংখ্যাবাচক পরিমাপ। উপযোগ তত্ত্বের প্রাথমিক সময়ের প্রবক্তারা হলেন গসেন, জেভান্স, ওয়ালরাস এবং পরবর্তীতে অধ্যাপক আলফ্রেড মার্শাল। তিনি এই ধারণার অনেক পরিবর্তন ও উন্নয়ন সাধন করেছেন। তারা এই যে উপযোগের সংখ্যাবাচক পরিমাপটা নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করেছেন, এবং এটা শুনে আসলে আপনারা বুঝতে পারছেন এই ক্ষেত্রে আমরা উপযোগটা পরিমাপ করি সংখ্যার ভিত্তিতে। আমরা পরিমাপ করতে পারছি যে কোনো একটা দ্রব্য থেকে আমরা সংখ্যাবাচকভাবে কতটুকু উপযোগ লাভ করছি। তাদের মতে কোনো দ্রব্যের উপযোগ সংখ্যা দ্বারা বা কার্ডিনালি পরিমাপ করা সম্ভব। সাধারণত 1, 2, 3, 4 ইত্যাদি হচ্ছে কার্ডিনাল সংখ্যা, আমরা জানি। এই সংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের যে কোনো একটিকে অন্যটির অনুপাত এবং একটি সংখ্যা অন্যটির কত গুণ সেভাবে প্রকাশ করা যায়। আমরা বুঝতেই পারি যে আমরা কোনো একটা অনুপাত দেখালাম 1:2 বা হাফ, এই ধরনের অনুপাত বা ভাগফলের মাধ্যমে আমরা এই কার্ডিনাল সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি। যে কোনো সংখ্যাকে আমরা আসলে প্রকাশ করতে পারি। একটি সংখ্যা অন্যটির কত গুণ সেভাবেও প্রকাশ করা যায়, যেমন 6 হচ্ছে 3-এর দ্বিগুণ। এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে একটা আরেকটার কত গুণ, একটা আরেকটার কত ভাগ, তার অনুপাত ইত্যাদির মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এটা হচ্ছে সাধারণ একেবারে সংখ্যাবাচক একটা অ্যাপ্রোচ। উপযোগ পরিমাপের একক বা মেজারিং ইউনিট হচ্ছে ইউটিল, অর্থাৎ আমরা যখন কোনো দ্রব্যের উপযোগ কত সেটা সংখ্যাবাচকভাবে বলবো, তখন আমাদের অবশ্যই বলতে হবে, ধরা যাক যে এই বইয়ের উপযোগ হচ্ছে 10 ইউটিল। এভাবে বাস্তবে সংখ্যাবাচক এই উপযোগ ধারণাটি তুলনামূলকভাবে কম বাস্তবসম্মত। আমরা বলতে পারি না যে একটা কলমের উপযোগ 10 ইউটিল, সেটা আমার জন্য 10 ইউটিল হতে পারে, আরেকজনের জন্য 100 ইউটিল হতে পারে, আবার তার 100 ইউটিল সমান আমার 10 ইউটিলও হতে পারে। আসলে তার মানে এটা কোনো নির্ধারিত সংখ্যা নেই যে কোনো দ্রব্যের কতটুকু উপযোগকে আমরা কি পরিমাণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। আবার তার পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে উপযোগের ধারণাটা আসলে একজন আরেকজন থেকে অনেকটা আলাদা। যেমন গিটারের উদাহরণটা আমি আবারও টেনে নিয়ে আসি। যে গিটার বাজাতে পারে না তার জন্য গিটারের উপযোগ 0 ইউটিল, একেবারেই শূন্য। কিন্তু যে গিটার বাজাতে পারে তার জন্য গিটারের উপযোগ হয়তো 1000 ইউটিল হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি এভাবে বলতে পারি যে গিটারের উপযোগ 1000 ইউটিল? সেটা তো সম্ভব নয়। এবং উপযোগটা আমরা আসলে এভাবেও কোনো একটা দ্রব্যকে অ্যাসাইন করে দিতে পারি না যে বইয়ের উপযোগ 10 ইউটিল, কলমের উপযোগ 3 ইউটিল,
গিটারের উপযোগ 4 ইউটিল, এভাবে আমরা কখনোই বলতে পারি না। বরং এটা হচ্ছে একজন মানুষের ক্ষেত্রে আমরা অ্যাসাইন করে দিতে পারি যে ক ব্যক্তির জন্য গিটারের উপযোগ 0 ইউটিল, ক ব্যক্তির জন্য বইয়ের উপযোগ 12 ইউটিল, খ ব্যক্তির জন্য ব্যাগের উপযোগ 15 ইউটিল ইত্যাদি। এবং এই ক্ষেত্রে যেহেতু কোনো স্ট্যান্ডার্ডাইজড ভার্সন নেই এবং আমরা আসলে যেই দ্রব্যকে ইচ্ছা সেই পরিমাণ ইউটিল দিয়ে অ্যাসাইন করে দিতে পারি, কাজেই এই সংখ্যাবাচক পরিমাপটা আসলে উপযোগের পরিমাপ বা উপযোগের মেজারমেন্টের ক্ষেত্রে খুব একটা ভালো অ্যাপ্রোচ নয়, খুব একটা বাস্তবসম্মত নয়। তবে হ্যাঁ, আমরা যখন উপযোগকে গাণিতিকভাবে প্রকাশ করব, যখন উপযোগকে নিয়ে বিভিন্ন গাণিতিক বিচার বিশ্লেষণ করব, তখন অবশ্যই সংখ্যাবাচক পরিমাপ হলে আমাদের জন্য সেটা মেজার করা, সেটা বিশ্লেষণ করা অনেক বেশি সুবিধা হয়। তবে এটা আসলে খুব বেশি বাস্তবসম্মত অ্যাপ্রোচ নয়। এরপরে আমরা চলে যাই অর্ডিনাল অ্যাপ্রোচ বা পর্যায়বাচক পরিমাপ। এটা তুলনামূলক বেশি বাস্তবসম্মত। আমরা বলছি যে উপযোগ একটি মনস্তাত্ত্বিক বা মানসিক ধারণা, উপযোগ কেবল পর্যায়গতভাবেই পরিমাপ করা সম্ভব। এই বক্তব্যের মূল সুর উইলফ্রেডো পেরেটো, অ্যান্টোনেলি, ফিশার প্রমুখ অর্থনীতিবিদদের লেখা ও পর্যালোচনায় পাওয়া গেলেও পরবর্তীতে J.R. হিগস এবং R.G.D. অ্যালেন তারা এই ব্যাপারে সুস্পষ্ট মতামত তুলে ধরেন। তারাই আসলে বিশ্লেষণ করে যে উপযোগের পর্যায়বাচক পরিমাপটা কি ধরনের হতে পারে সেটা আমাদের জানিয়েছেন। সাধারণত ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা রোমান 1, 2, 3 ইত্যাদি দ্বারা আমরা অর্ডিনাল সংখ্যাকে প্রকাশ করি এবং এসব সংখ্যাকে আমরা পর্যায়গতভাবে সাজাতে পারি। এবং এই ক্ষেত্রে তার মানে আমরা কিভাবে উপযোগ হিসাব করি? ধরা গেল যে আপনার সামনে 3টা বস্তু রাখা হলো, একটা ফুটবল, একটা বই এবং একটা কলম। এইখান থেকে আপনার উপযোগের অ্যাপ্রোচটা হবে এমন যে আপনি আপনার প্রায়োরিটি অনুসারে আপনার কাছে কোন দ্রব্যটার অভাব কেমন, কোন দ্রব্যটার গুরুত্ব কেমন, কোন দ্রব্যটার অভাব পূরণের ক্ষমতা কেমন, সেটার উপর ভিত্তি করে আপনি একটা পর্যায়ক্রমে সাজাবেন। আপনার কাছে যদি মনে হয় যে বইয়ের উপযোগ আপনার জন্য সবচেয়ে বেশি, আপনি সেটাকে বলবেন ফার্স্ট। আপনার কাছে মনে হয় যদি বইয়ের পরে ফুটবলের উপযোগ আপনার কাছে বেশি, তাহলে আপনি সেটাকে বলবেন সেকেন্ড, আর তাহলে থার্ড হয়ে যাবে আপনার কলম। এভাবে আপনি পর্যায়ক্রমে সাজাতে পারবেন যে কোন দ্রব্যের উপযোগ আপনার কাছে কেমন। এভাবে যদি আপনার কাছে 1000টা দ্রব্য দেওয়া হয়, তারপরে আপনি সেটাকে র্যাঙ্কিং অনুসারে সাজাতে পারবেন। এখানে আমরা কোনো সংখ্যা নিয়ে আসছি না, বলছি না যে ফুটবলের উপযোগ এত ইউটিল, কলমের উপযোগ অত ইউটিল, এভাবে বলছি না। আমরা বরং একেবারে পর্যায়ক্রমে আপনাকে বলছি যে আপনি আপনার প্রায়োরিটি অনুসারে, আপনার ভালো লাগা, আপনার অভাব পূরণের ক্ষমতা অনুসারে দ্রব্যগুলোকে সাজান। এবং এখান থেকে আমরা বোঝাতে পারছি যে উপযোগ খুবই মনস্তাত্ত্বিক ধারণা এবং এটা এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তিতে অবশ্যই আলাদা হবে। একজন ব্যক্তির জন্য এই ফুটবল, কলম এবং বইয়ের র্যাঙ্কিং যেমন হবে, আরেকজনের জন্য অবশ্যই তেমন হবে না, আরেকজনের জন্য তেমনটা নাও হতে পারে। তো এই যে পর্যায়বাচকভাবে আমরা যেই পরিমাপটা করার চেষ্টা করছি, সেটা একটু কম গাণিতিক। সেটার মাধ্যমে আমরা সরাসরি যোগ বিয়োগ গুণ ভাগ জাতীয় গাণিতিক বিশ্লেষণে যেতে পারছি না, কারণ আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে আসলে কোনো অনুপাত বা ভাগফল এটার মাধ্যমে গুণ আকারে প্রকাশ করতে পারি না। তবে এটা অধিক বাস্তবসম্মত এবং এটার মাধ্যমে আরো সুস্পষ্টভাবে এবং এটার মাধ্যমে আরো সঠিকভাবে জানা যায় যে কোন দ্রব্যের উপযোগটা আসলে কার জন্য কেমন। এখানে ভোক্তার মানসিক সন্তুষ্টি বিষয়টি প্রাধান্য পেয়েছে। পর্যায়গত উপযোগ ধারণাটি অধিক বাস্তবসম্মত। নিরপেক্ষ রেখা বিশ্লেষণ ধারণাটি পর্যায়গত উপযোগের আলোকে ব্যাখ্যা করা হয়। এই নিরপেক্ষ রেখা বিশ্লেষণটা আসলে পর্যায়গত উপযোগটা আমরা যখন গ্রাফের মাধ্যমে দেখাই, ছকের মাধ্যমে দেখাই, সেটার একটা অ্যাপ্রোচ। সেটা আসলে আপনাদের এই সময়ে জানার খুব বেশি প্রয়োজন নেই, তবে আপনারা এটা জেনে রাখুন যে নিরপেক্ষ রেখাটা আঁকা হয় পর্যায়গত পরিমাপকে বিশ্লেষণ করে। উপযোগের ক্ষেত্রে নীতি নৈতিকতা, স্বাস্থ্যকর না ক্ষতিকর এই বিষয়টা বিবেচনা করা হয় না। ফুটবল খেলা আপনার জন্য ভালো নাকি খারাপ, কলমটাকে কি আপনার নীতি অনুসারে ফুটবলের আগে রাখা উচিত ছিল কিনা, এই বিষয়গুলো আসলে এখানে ম্যাটার করে না, বরং এটা আপনার জন্য কোনটা কেমন উপযোগ সৃষ্টি করে শুধুমাত্র সেটার উপরই দৃষ্টিপাত করে।
ব্যবহার বা ভোগের মাধ্যমেই উপযোগ প্রকাশ পায় এবং স্থান কাল পাত্র ভেদে এর তারতম্য ঘটে। এছাড়া প্রয়োজনীয়তা ও অপ্রাচুর্যতার উপর ভিত্তি করে উপযোগের পরিমাণ কম বেশি হতে পারে। এই যে আমরা বললাম স্থান কাল পাত্র ভেদে, যেমন আপনার সামনে যদি শীতকালে একটা সোয়েটার রাখা হয় এবং একটা পাতলা কাপড় রাখা হয়, তাহলে আপনি অবশ্যই সোয়েটারকে বেছে নেবেন। একই দ্রব্য যখন আপনাকে গরমকালে দেওয়া হবে তখন আপনি পাতলা একটা কাপড় বেছে নেবেন। তো এইটা আসলে স্থান কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে এবং আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সেটা ভোগ করবেন তার উপরই কিন্তু আসলে উপযোগটা নির্ভর করে। একইভাবে আমার বর্তমানে কোনটা প্রয়োজন সেটার উপর ভিত্তি করে উপযোগের তারতম্য হবে। আজকে আমি যেই ধরনের র্যাঙ্ক অনুসারে যেই পর্যায়ে বিভিন্ন দ্রব্যকে সাজাচ্ছি তার উপযোগের ভিত্তিতে পরিমাপ করার জন্য, কালকে বা 2 মিনিট পরেও আমি হয়তো সেভাবে নাও সাজাতে পারি। এবং একই সাথে অপ্রাচুর্যতা, আমরা দেখি যেই দ্রব্যটা যত বেশি অপ্রাচুর্য সেই দ্রব্যটাই দেখা যায় যে আমাদের জন্য বেশি জরুরি এবং সেই দ্রব্যটার চাহিদা বা সেই দ্রব্যটার অভাব পূরণের ক্ষমতাই আমাদের জন্য বেশি কার্যকর হয়। এইগুলোর উপর ভিত্তি করে আসলে উপযোগের পরিমাণটা কম বেশি হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উপযোগ পরিমাপের ক্ষেত্রে সংখ্যাবাচক অ্যাপ্রোচটা কেমন, পর্যায়বাচক অ্যাপ্রোচটা কেমন, দুটো সম্পর্কেই ভালো মতো একটা ধারণা লাভ করেছেন এবং বুঝতে পেরেছেন যে কোনটার সুবিধা অসুবিধা কেমন। তো আজকের ক্লাসে আমরা উপযোগ সম্পর্কে মোটামুটি অনেক বিষয় জানতে পেরেছি। একেবারে উপযোগের প্রাথমিক ধারণা থেকে শুরু করে কিভাবে উপযোগ পরিমাপ করা যায়, এই সব বিষয়ে আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এরপরে এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।